একটু মনে হয় প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন, প্রত্যেকে জানাই আমাদের পক্ষ থেকে, ইনসেপশনের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা লাইভে যুক্ত যারা হয়েছেন একটু কমেন্টসে আপনারা জানিয়ে দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সব ক্লিয়ার কিনা। আর লাইভটি একটু আপনারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, প্রত্যেককে একটু শেয়ার দেন। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের জেরান্ড এবং পার্টিসিপলের উপর। জেরান্ড এবং পার্টিসিপলের উপর। তো আপনারা একটু কমেন্টসে জানিয়ে দিন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এখন এই ক্লাস শুরু করব ইনশাল্লাহ। তো যারা জয়েন করছেন একটু প্লিজ জানিয়ে দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং লাইভটি শেয়ার করবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ টপিকস। কারণ আমরা জানি জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে প্রায় সমস্যা হয়ে যায়, কোথায় জেরান্ড হবে এবং কোথায় প্রেজেন্ট পার্টিসিপল হবে। আজকের পর থেকে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আপনারা শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন, পারলে নোট করবেন। যারা আপনারা লাইভে আছেন ক্লাসগুলো নোট করবেন, সুন্দর করে আপনারা বুঝে নেবেন, এরপরে প্র্যাকটিস করবেন এবং এক্সাম দিবেন। তাহলে আশা করা যায় আপনাদের এই জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে সারা জীবনের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। মাত্র একটি ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। একটু লাইভটি সবাই শেয়ার করবেন, একটু কমেন্টসে জানিয়ে দেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আর কে কোথা থেকে দেখছেন একটু যদি আপনারা কমেন্টসে জানিয়ে দিতেন। সবকিছু ঠিকঠাক আছে তো? স্যার কথা ষোলো শোনা যায়। এখন ঠিকঠাক হবে ইনশাল্লাহ। এখন ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টসে। জি, ওয়ালাইকুম আসসালাম, আসমাউল হোসনা। জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, জেরান্ড বিশেষ করে পার্টিসিপলের মধ্যে তিন প্রকারের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমাদের বেশি সমস্যা। কারণ জেরান্ড যেমন ভার প্লাস আইএনজি হয়, ঠিক সেম ভাবে প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু ভার প্লাস আইএনজি হয়। কিন্তু আমাদের সমস্যাটা হলো কখন বুঝবো জেরান্ড আর কখন বুঝবো প্রেজেন্ট পার্টিসিপল। তো এই ঐতিহাসিক ক্লাস শুরু হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। সাথে সাথেই প্র্যাকটিস গুলো আমরা দেখবো যে কিভাবে প্রশ্ন আসছে, সেগুলো আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি, আমাদের ক্লাসে আমরা ফিরে যাই। আচ্ছা, প্রথম বিষয় আমাদের বুঝতে হবে জেরান্ড আসলে কি, জেরান্ড কাকে বলে, জেরান্ড কি, জেরান্ড কি বা জেরান্ড কাকে বলে, এই বিষয়টা আগে আমরা দেখব। জেরান্ড কাকে বলে,
আচ্ছা, জেরান্ডের বিষয়ে আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি। ভাই একটু আসেন। জেরান্ড কেমন দেখতে? ভার্ব প্লাস আইএনজি। আবার পার্টিসিপলও কিন্তু ভার্ব প্লাস আইএনজি। এটা একটু শিখে নিতে হবে আমার। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি জেরান্ড কেমন। জেরান্ড হচ্ছে, জেরান্ড দেখতে কেমন দেখেন, ভালো করে খেয়াল করবেন, ভার্ব প্লাস আইএনজি। তার মানে জেরান্ডের সংজ্ঞায় আমরা বুঝবো, আমরা লিখব, যখন ভার্ব প্লাস আইএনজি বাক্যে নাউনের কাজ করবে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে, আইএনজি হয়ে যখন কোনো শব্দ নাউনের কাজ করবে, তাই কিন্তু হচ্ছে জেরান্ড। তাহলে এখানে প্রশ্ন হলো যে নাউনের কাজ কি? আপনি যদি নাউনের কাজ বুঝতে না পারেন তাহলে কিন্তু জেরান্ড বুঝতে পারবেন না। মনে রাখবেন, ভার্ব প্লাস আইএনজি, কোন ভার্ব যখন আইএনজি যুক্ত হবে এবং বাক্যের নাউনের কাজ করবে, কার কাজ করবে? নাউনের কাজ করবে, তাহলেই কিন্তু সেটা কি হবে? জেরান্ড হবে। তাহলে জেরান্ড হওয়ার জন্য আমাদের প্রথম বিষয় হলো ভার্ব প্লাস আইএনজি হতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা নাউনের কাজ করবে। কার কাজ করবে? নাউনের কাজ। তাহলে নাউনের কাজ কি? নাউনের প্রধান কাজ হলো যে নাউন বাক্যে সাবজেক্ট হয়, আর নাউন কি হয়? অবজেক্ট হয়। সাবজেক্ট প্লাস, নাউন বাক্যে কি হতে পারে? সাবজেক্ট হতে পারে, আর একটা নাউন বাক্যে কি হতে পারে? আর একটা হচ্ছে অবজেক্ট হওয়া। কি হওয়া? অবজেক্ট হওয়া। তো প্রিয় শিক্ষার্থী, এখন আপনি যদি না জানেন সাবজেক্ট কি কোথায় বসে, আবার অবজেক্ট কি কোথায় বসে, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু জেরান্ডটা বুঝতে পারবো না। এর জন্য আপনারা লেখেন, যখন ভার্ব প্লাস আইএনজি বাক্যে সাবজেক্টের জায়গায় বসবে অথবা অবজেক্টের জায়গায় বসবে। সাবজেক্টের জায়গায় কি? মূল ভার্বের পূর্বে। এটা ধরেন ভার্ব, মূল ভার্বের পূর্বে যখন কোনো আইএনজি যুক্ত শব্দ আসবে এবং সাবজেক্ট হবে, তাহলে সেটা অবশ্যই জেরান্ড হবে। আবার মূল ভার্বের পরে যখন আইএনজি যুক্ত কোনো শব্দ আসবে এবং হোয়াট এবং হুমের উত্তর হতে হবে। মূল ভার্বের পরে যখন কোনো আইএনজি যুক্ত ওয়ার্ড আসবে এবং হোয়াট বা হুমের উত্তর পাবো, এই হোয়াট বা হুমের উত্তর যখন আমরা পাবো তখন সেটা অবশ্যই জেরান্ড হবে। তাহলে ভার্বের জায়গায়, এই সাবজেক্টের জায়গায় তো যখন আমরা আইএনজি যুক্ত শব্দ পাবো তাহলে সেটা অবশ্যই জেরান্ড হবে। আবার অবজেক্টের জায়গায় হোয়াট এবং হুমের দ্বারা কি, হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে যখন উত্তর পাবো তাহলেও সেটা জেরান্ড হবে। আইএনজি যুক্ত হতে হবে এবং হোয়াট বা হুমের উত্তর হতে হবে, তাহলে জেরান্ড হবে। যেমন এখানে এক্সাম্পল গুলো আমরা দেখি, এখানে খেয়াল করেন, ওয়াকিং ইন দা মর্নিং, ওয়াকিং ইন দা মর্নিং। তাহলে ওয়াকিং ইন দা মর্নিং, এখানে খেয়াল করেন যে ওয়াকিং ইন দা মর্নিং, এই ওয়াকিং এর নিচে যদি আমরা যাই, তাহলে ওয়াকিং এর নিচে যখন আমরা দেখব, দেখেন ওয়াকিং ইন দা মর্নিং, ইজ হচ্ছে এই বাক্যের মেইন ভার্ব। ইজ কি? এই বাক্যের মেইন ভার্ব। তাহলে মূল ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে পুরোটাই কিন্তু বসছে, তার মানে এখানে সাবজেক্ট হয়েছে। আর সাবজেক্টের অংশটাই কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। এটা পুরোটা হচ্ছে জেরান্ডিয়াল ফ্রেজ। কি বললাম? জেরান্ডিয়াল ফ্রেজ। আবার নিচে দেখেন, ওইটা যদি আপনারা না বুঝেন, এইটা দেখেন, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে দেখেন ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি হয়েছে এবং ইজ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, তার মানে এটা অবশ্যই কি হবে? জেরান্ড হবে। কি হবে? জেরান্ড হবে। দেখেন প্রাইমারিতে কতবার আসছে? এটাও প্রাইমারিতে আসছে 24 সালে, দ্বিতীয় ধাপে 24 সালে। এরপরে এখানে দেখেন যে সহকারী জজ 2019 সাল। আবার নিচেও দেখেন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে পিএসসির যেটা সুপারিনটেন্ডেন্ট, এখানে 24 সালে প্রশ্ন আসছে। তাহলে চোখ বন্ধ করে আমরা উত্তর পারি নাউন। কেন নাউন? যেহেতু অপশনে এখানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব আছে, তাহলে পার্টস অফ স্পিচের হিসেবে আমাদের এখানে নাউনের কাজ করছে, নাউন হিসেবে বসছে। আচ্ছা, যদি
অপশনে আমরা জেরান পাই তাহলে কিন্তু জেরান উত্তর করব, কারণটা হলো এই ফাংশনটা কিন্তু হচ্ছে ভার্ব থেকে আসছে, অতএব তখন আমরা ভার্ব চিন্তা করব, তাহলে জেরান হতো। আর জেরান অপশনে যেহেতু নাই, এজন্যই কিন্তু হচ্ছে কি হবে, নাউন হবে। আচ্ছা, এখানে আরেকটি কথা, তাহলে আমরা প্রথম বিষয় যেটা বুঝলাম, কোন ভার্ব যখন আইএনজি যুক্ত হয়ে বাক্যে সাবজেক্ট হতে হবে অথবা অবজেক্ট হবে, অবজেক্ট হয়ে হট বা হুমের উত্তর হবে, তাহলেই কিন্তু সেটা জেরান্ট হবে। আমরা সাবজেক্টের এক্সাম্পল বুঝলাম, এখন আমরা অবজেক্টের এক্সাম্পল গুলো দেখি। অবজেক্ট কিভাবে হয় সেটা আমরা খেয়াল করি। তো অবজেক্ট হওয়ার জন্য আমরা জানি বাক্যের মূল ভার্বকে হট বা হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে তাই হচ্ছে অবজেক্ট। যেমন আমি যদি এখানে আপনাদের আনসার করি, যে আমি যদি এখানে লিখি যে আই লাইক রিডিং, আই লাইক রিডিং, তো প্রিয় শিক্ষার্থী এই বাক্যের মূল ভার্ব হচ্ছে লাইক। তাহলে লাইককে যখন আমি প্রশ্ন করব হট বা হুম দ্বারা, হট মানে কি আর হুম মানে কাকে, আমি পছন্দ করি, আই লাইক মানে আমি পছন্দ করি, কি পছন্দ করি, পড়া, কি পছন্দ করি, পড়া, তাহলে হটের উত্তর পেলাম, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট হওয়ার কারণে এটা কি হয়, নাউন হলো, এটা কি হয়, নাউন হয়, যেহেতু ওয়ার্ডটি ভার্ব প্লাস আইএনজি যুক্ত, তার মানে এটা কি হবে, জেরান্ট হবে। অবজেক্ট হওয়ার কারণে এটা আইএনজি যুক্ত ওয়ার্ড, অতএব এটা হচ্ছে জেরান্ট হবে। তাহলে মূল ভার্বের পূর্বে সাবজেক্ট হয়ে জেরান্ট বসে, আবার মূল ভার্বের পরে হট বা হুমের উত্তর হয়ে কি বসে, জেরান্ট বসে। তাহলে জেরান্ডের মূল বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। আরো কয়েকটা বিষয় আমরা খেয়াল করি। মনে রাখবেন জেরান্টকে ভার্বাল নাউন বলা হয়, কারণ এটা ভার্ব থেকে আসছে, অতএব এটাকে কি বলা হয়, ভার্বাল নাউন। আচ্ছা, আরো একটা বিষয় খেয়াল করেন, জেরান্টটা কাজ করে কার, নাউনের, কিন্তু গঠনটা কার, ভার্বের। আবার বলছি দেখেন, জেরান কাজ করে নাউনের, কিন্তু ফরমেশনটা কার, ভার্বের, অর্থাৎ ফরমেশন অফ ভার্ব, ভার্বের এটা ফরমেশন, ভার্বের থেকে আসছে ভার্ব। এটা নন ফাইনের যে ভার্ব গুলো আছে তার মধ্যে এক প্রকার হচ্ছে জেরান, তার মানে জেরানটা হচ্ছে নন ফাইনেট ভার্বের প্রকার, আর নন ফাইনেট ভার্বের প্রকার হওয়ার কারণে এটা ফাংশন করে হচ্ছে নাউনের, কিন্তু ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। আচ্ছা, আবার এই জেরানকে যেমন একই সাথে ভার্বাল নাউন বলা হয়, আবার এটাকে আমরা ডাবল পার্টস অফ স্পিচও বলতে পারি। কেন ডাবল পার্টস অফ স্পিচ বলতে পারি, কারণ জেরান একই সাথে ভার্বের কাজ করে এবং নাউনের কাজ করে, তাহলে দুইটা পার্টস অফ স্পিচের কাজ করার কারণে এটাকে আমরা কি বলবো, ডাবল পার্টস অফ স্পিচ। ওকে, এখন পরবর্তীতে আমরা দেখি, পরের দিকে আমরা, আচ্ছা এখানে একটু এক্সাম্পল আরো আমরা দেখতে পাই, যে এখানে বলা হলো যে ভার্ব প্লাস আইএনজি কার কাজ করবে, নাউনের কাজ করবে, এই জন্য কে বলা হয়, ভার্বাল নাউন। কি বলা হয়, ভার্বাল নাউন। রানিং ইজ গুড ফর ইয়োর হার্ট, তাহলে রানিংটা বাক্যে সাবজেক্ট হলো, সাবজেক্ট হওয়ার কারণে এখানে রানিংটা কি, জেরান হিসেবে কাজ করছে। এরপরে দেখেন জেরান বাক্যে কি হতে পারে, অবজেক্ট হতে পারে। একটু আগে আমি দেখাইলাম যেটা, সেটা কেমন সেটা দেখেন, হি হেটস ওয়াক, কি লিখছে, ওয়াকিং আপ আর্লি, দেখেন কখন ওঠে, মানে এখানে দেখেন হেড যে ভার্বটা আছে, ভার্বটা অবজেক্ট হিসেবে ওয়াকিং শব্দটি, ওয়াকিং আপ শব্দটি চলে আসছে। আবার দেখেন হি ফাউন্ড পার্কিং, হি ফাউন্ড পার্কিং, কি ফাউন্ড পেল বা কি পেল, পার্কিং পেল, তার মানে কি, হট বা হুমের উত্তর আমরা পাইছি, অতএব এটা হচ্ছে জেরান্ট হিসেবে বসছে। এরপরে দেখেন সাবজেক্টের কমপ্লিমেন্ট, এখানে একটা মূল বিষয় ভালো করে বুঝেন, কমপ্লিমেন্টটা আসলে কি। কমপ্লিমেন্ট কি, যখন দেখবেন সাবজেক্ট এবং মূল ভার্বের পরের অংশ যা থাকবে এটা যদি একই অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু কমপ্লিমেন্ট হয়। এক্ষেত্রে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখেন, সেটা হলো কমপ্লিমেন্টটার ক্ষেত্রে এধাসের প্রশ্ন আসছে পরীক্ষায়, সেটা কেমন, যেমন যদি বলা হয় এরকম যে মাই হবি, এই প্রশ্নটা অনেকবার আসছে, আমরা এক্সারসাইজ যখন দেখব তখন বুঝতে পারবো। মাই হবি ইজ রিডিং,
মাই হবি ইজ রিডিং বলি বা টিচিং বলি বা ইটিং বলি, যাই বলি না কেন, তো মাই হবি ইজ রিডিং, এখানে দেখেন যা হবি তাই কিন্তু রিডিং, যা হবি তাই কি রিডিং। তাহলে এই হবি এবং রিডিং একই জিনিস জন্যই এটা হচ্ছে রিডিংটা কি কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টটা যদি বি ভার্বের পরে বসে, বি ভার্বের পরে আইএনজি যুক্ত শব্দ হবে, কাজের নাম বোঝায়, তাহলে কিন্তু সেটা জেরান্ড হয়। এটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ ভার্ব। এটাকে কি বলা হয়? কমপ্লিমেন্ট অফ ভার্ব। পরীক্ষায় কিন্তু এখানে একটা কনফিউশন আছে, প্রায় এই কনফিউশনের মধ্যে আপনারা ভোগেন যে অপশনে, এই বাক্যের অপশনে জেরান্ডও আছে এবং কমপ্লিমেন্টও আছে, তাহলে উত্তর কি হবে? তাহলে সেই ক্ষেত্রে উত্তর কিন্তু আমাদের কমপ্লিমেন্ট করতে হবে। যদি অপশনে কমপ্লিমেন্ট আমরা না পাই, তাহলে আমরা কি পাবো? তখন জেরান্ড উত্তর করব। তখন উত্তর করব আমরা কি? জেরান্ড হিসেবে উত্তর করব। তাহলে দেখেন জেরান্ড কয়েক জায়গায় বসে। এক হচ্ছে মূল ভার্বের পূর্বে বসে, এটা আপনারা লিখে নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে মূল ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসে, মূল ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসে। তৃতীয় হচ্ছে কমপ্লিমেন্ট অফ ভার্ব হিসেবে বসে। কি বললাম? কমপ্লিমেন্ট অফ ভার্ব, যেটা বি ভার্বের পরে বসবে এবং কাজের নাম বুঝাবে। তৃতীয় গেল। চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে কোনো প্রেপোজিশনের পরে টু ছাড়া, টু ছাড়া সাধারণত অন্য প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটাকে আমরা কি করব? আইএনজি যুক্ত করব। কি করব? আইএনজি। যেমন এখানে দেওয়াই আছে, দেখেন প্রেপোজিশনের পরে আমরা ব্যবহার করলাম এখানে আই এম ফন্ড অফ, দেখেন অফ প্রেপোজিশন আছে, এজন্য কিন্তু পরের ভার্বের আইএনজি করলাম। এখানে দেখেন দা কাস্টমার গ্রু টায়ার্ড অফ ওয়েটিং, এখানে দেখেন ওয়েটিংটা অফ প্রেপোজিশনের পরে ব্যবহার হয়েছে। তাহলে প্রেপোজিশনের পরে কোনো ভার্ব আসলে আমরা কি করব? আইএনজি যুক্ত করব। আবার কিছু শব্দ আছে যার পরে প্রেপোজিশন, মানে যার পরে কোনো ভার্ব সবসময় আইএনজি যুক্ত হয়। আচ্ছা, আপনারা বুঝতেছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। যদি কোনো প্রশ্ন জানার থাকে, শেখার থাকে, তাহলে বলবেন। তাহলে এক আমরা বললাম মূল ভার্বের পূর্বে জেরান বসবে, দুই হচ্ছে মূল ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসবে, তিন হচ্ছে প্রেপোজিশনের পরে টু ছাড়া অন্য সকল প্রেপোজিশনের ক্ষেত্রে সাধারণত জেরান্ড হবে। এরপরে আমরা তারপরে আমরা কি বললাম? যে কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে। কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? জেরান্ড বসে। এরপরে আরেকটি বিষয় মাথায় রাখবো, সেইটা হচ্ছে যে আমরা আরেক জায়গায় পসেসিভ হিসেবে, কি বললাম? পসেসিভ হিসেবে কোনো বাক্যে যদি পসেসিভ বসে, পসেসিভ গুলো কি কি? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলোকে বলা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বলা হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ভার্ব আসে, সে ভার্বটা আইএনজি যুক্ত করব। আবার বলছি, দেখেন মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার ইত্যাদি যদি বাক্যে আসে, তাহলে এর পরে কোনো ভার্ব থাকলে ভার্বটা অবশ্যই আমরা কি করব? জেরান করব। মানে কি? আইএনজি যুক্ত করব। কি করব? আইএনজি যুক্ত করব। কেন করব? কারণ হলো আমরা জানি পসেসিভের পরে নাউন বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ কখনো একাই কিন্তু বসে না। তাহলে এরপরে নাউন আনতে হবে। কি আনতে হবে? নাউন আনতে হবে। আপনি কিন্তু এমনিতে বলতে পারবেন না যে মাই, আমি বললাম মাইয়ের পরে অবশ্যই একটা নাউন দিতে হবে। কি দিতে হবে? নাউন দিতে হবে। তাহলে সেখানে যদি কোনো ভার্ব আসে, ভার্বটাকে আমরা আইএনজি যুক্ত করব, করে কি করি? যে রান করি। যেমন আমরা খেয়াল করি, যেমন প্রশ্ন দেখেন, আমি যদি এখানে আপনাদের বাক্য লেখাই যে, আচ্ছা আগের প্রশ্নের সাথে এগুলো জড়িত যেগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করছে। দেখেন এই বাক্যে নার্সিং শব্দটা ইজ ভার্বের সাবজেক্ট, তার মানে জেরান। মেকিং ইজ আ গুড রেজাল্ট ইন দা এক্সাম নিডস ভার্ব আছে, তাহলে নিডস ভার্বের পূর্বে এটা পুরোটাই না কি? নাউন ফ্রেজ। কি হয়েছে? নাউন ফ্রেজ বা জেরান্ডিয়াল ফ্রেজ। তাহলে ফ্রেজের অংশটাই এখানে মেকিং আইএনজি হয়েছে, তার মানে জেরান্ড হয়েছে। এখানে রিডিং শব্দটি ইজ ভার্বের সাবজেক্ট, তার মানে জেরান্ড হয়েছে। তারপরে দেখেন অফ প্রেপোজিশন আসছে, প্রেপোজিশনের পরে কোনো ভার্ব আসার কারণে আমরা কি করলাম? আইএনজি যুক্ত করলাম। বুঝতে পারছেন আশা করছি। তো তাহলে এভাবে এগুলো সবগুলোই কিন্তু এক্সারসাইজ, বিভিন্ন সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। তার মানে এ ধাঁচের প্রশ্ন প্রাইমারি বলেন, শিক্ষক নিবন্ধন বলেন এবং অন্যান্য চাকরির পরীক্ষা, এই যে আপনাদের খাদ্য অধিদপ্তরে যে পরীক্ষা আসতেছে, এখান থেকে দেখবেন যে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক আছে। যদি জেনারেল পার্টিসিপল থেকে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোই কিন্তু আপনার পরীক্ষায় পাবেন।
আচ্ছা, আপনাদের জন্য আপনাদের আমি যেটা দেখাইতেছিলাম চাইলাম সেটা হলো, দেখেন খেয়াল করেন, ইন ফেয়ার অফ এটা হচ্ছে প্রিপজিশনের হিসেবে কাজ করছে, এজন্য বিইং কি করা হয়েছে, বিইং অ্যারেস্টেড, এখানে বিইংটা কি করা হলো, ভার প্লাস আইএনজি করা হলো। আচ্ছা, যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো, এই প্রশ্নটা বিসিএস সহ অনেকবার আসছে, সেটা হলো হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। দেখেন প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করেন এই বাক্যটা অনেকভাবে প্রশ্ন আসছে, ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। তাহলে এইখানে খেয়াল করেন, মাই হচ্ছে পসেসিভ, মাই কি পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো পসেসিভ অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এখানে কিন্তু পরের ভার্বটা কি করা হলো, আইএনজি যুক্ত করা হলো। তো এখানে যেহেতু পসেসিভের পরে কোনো ভার্ব আসছে, অতএব ভার্বটা আমরা কি করলাম, আইএনজি যুক্ত করলাম। আচ্ছা, এই প্রশ্নটা ভিন্ন ভিন্ন ভাবে পরীক্ষায় আমরা আসছে। ইনসিস্টের পরে ওয়ান ব্যবহার হয়, মনে রাখবেন, ইনসিস্টের পরে প্রিপজিশন অন বসে এবং ওয়ান। আসলে ভাই শর্টকাট বুঝতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, শর্টকাটের দিকে কখনো আগেবেন না প্লিজ। একটু বুঝতে কষ্ট হলেও বা একটু স্লো হলেও শর্টকাটে যাবেন না, কারণ সফলতার জন্য কখনো শর্টকাট ওয়ে নেই, কখনোই নেই। তবে টেকনিক আপনারা ফলো করবেন, টেকনিক যখন টেকনিক ফলো করবেন তখন এইটা আপনার কাজে দেবে, কিন্তু শর্টকাট ওয়েতে যখনই যাবেন তখন কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন আপনি আরো পিছিয়ে যাবেন, যত তাড়াতাড়ি জব নিতে চাচ্ছেন না, কিন্তু শর্টকাট ওয়েতে যখন যাবেন তখন আরো আপনারা পিছিয়ে যাবেন। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, স্যার বইটার নাম কি যদি বলতেন। বইটা হচ্ছে আমাদের এটা শিক্ষক প্রাইমারি নিয়োগ সহায়িকা, এই বইটা হচ্ছে প্রাইমারি নিয়োগ সহায়িকা, যে বইটা ধরে ধরে আমরা পড়াবো এবং 100-র উপরে ক্লাস চলবে। আগামী 3 মাস আমাদের সাথে আপনারা থাকেন, ইনশাল্লাহ আপনাদের সব বিষয়ে ফ্রিতে আপনারা শিখতে পারবেন এবং বইটা ধরে ধরে আরো ক্লাস হবে। আর বইটা খুব দ্রুতই বাজারে আসবে। আর একটি বিষয় হলো বইটার উপরে আবার এক্সামও চলবে, তার মানে বই কিনলে আপনি কোর্সও পাচ্ছেন, ফ্রি কোর্স পাচ্ছেন, সাথে এক্সাম আপনারা দিতে পারবেন। তবে এক্সামের ক্ষেত্রে হয়তো হালকা পাতলা কিছু ফি আপনাদের দিতে হবে, এতটুকুই। আচ্ছা, তাহলে জেরান কয় জায়গায় বসলো দেখেন, আবার বুঝাচ্ছি, দেখেন খেয়াল করেন, ভার প্লাস আইএনজি মানে জেরান। প্রথম কথা হলো কোনো ভার্ব যখন আইএনজি যুক্ত হবে হয়ে সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্টের জায়গায় আইএনজি যুক্ত শব্দ আসলে জেরান্ড হবে, অবজেক্টের জায়গায় আইএনজি যুক্ত কোনো শব্দ আসলে জেরান্ড হবে, এরপরে প্রিপজিশনের পরে কোনো ভার্ব আসলে আইএনজি হবে, জেরান্ড হবে। এরপরে কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট কি, যা সাবজেক্ট এবং মূল ভার্বের পরের অংশ যখন সেম হবে, একই হবে, তাহলে সেটা কি হবে, কমপ্লিমেন্ট হবে। তাহলে কমপ্লিমেন্টটাও জেরান্ড হয়, কমপ্লিমেন্টটা কি হয়, জেরান্ড হয়। এরপরে বললাম পসেসিভের পরে কোনো শব্দ এসে, পসেসিভের পরে পসেসিভ অ্যাডজেক্টিভ, সেগুলো কি মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এদের পরে কোনো ভার্ব আসলে ভার্বটা আমরা কি করব, আইএনজি যুক্ত করে জেরান করব। ওকে, থ্যাংক ইউ। যারা যারা ক্লাসে আছেন সবাইকে আমাদের গ্রুপের পক্ষ থেকে, আমাদের পেজের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। তো প্রিয় শিক্ষার্থী, লাইভটা একটু সবাই শেয়ার করেন, শেয়ার করে রাখবেন, কারণ আপনি যখন পরবর্তীতে রিভিশন করতে যাবেন তখন কিন্তু খুঁজে পাবেন না। আর একটা বিষয় আপনাদের বলছি, তো লাইভটা শেয়ার করলে একটা আপনাদের উপকার হবে, সেটা কেমন, ইনডাইরেক্টলি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে কিন্তু উপকার করাচ্ছেন। সেটা কেমন, আপনি শেয়ার করলেন, সে ক্লাস করলো, বুঝতে পারলো, তার মানে কি, সে বুঝতে পারলো, সেখান থেকে উপকৃত হলো, যার অংশ হিসেবে আপনিও কিন্তু এটা একটা যা পাবেন। এজন্য শেয়ার করবেন। আশা করছি আমরা আপনাদেরকে ভালো কিছুই সার্ভিস দেবো, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু সার্ভিস দেবো। এগুলো যতগুলো প্রশ্ন আছে সবগুলো উত্তর জেরান। কারণ কেমন, দেখেন যেখানে আপনি পাবেন, এখানে খেয়াল করবেন, এখানে খেয়াল করলে বুঝতে পারবেন কিছু ভার্ব আছে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলি, তাহলে আরেকটা জায়গাতে আমাদের গ্যাপ আছে, সেই গ্যাপটা হলো কিছু ভার্ব আছে যেই ভার্বের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, সেগুলো আমি দেখাচ্ছি। ভার্ব বা ফ্রেজ আছে যার পরে ভার্ব প্লাস আইএনজি হয়, সেই চারটা আমরা দেখে এক্সারসাইজ গুলো আরো ডিটেলস দেখবো। ওকে, আচ্ছা, যেমন এই ভার্বগুলোর পরে, এদের পরে কোনো ভার্ব আসলে জেরান্ড হবে, এদের পরে কি হবে, কোনো ভার্ব আসলে জেরান্ড হবে। তাহলে দেখেন, আবার রিভিউ যাচ্ছে, আবার দেখেন
কোনো ভার্ব সাবজেক্ট হলে আইএনজি যুক্ত হয়ে, জেরান মানে আইএনজি যুক্ত হবে, সাবজেক্ট হলে জেরান, অবজেক্ট হলে জেরান, প্রিপজিশনের পরে বসলে জেরান্ট হবে, পসেসিভের পরে বসলে জেরান্ট হবে, কমপ্লিমেন্টের জায়গায় বসলে জেরান্ট হবে। আর লাস্ট কথা হচ্ছে এই ভার্বগুলোর পরে যদি কোনো আইএনজি যুক্ত মানে কোনো ভার্ব আসে অবশ্যই সেটা কি হবে, জেরান্ট হবে। যেমন দেখেন অ্যাভয়েড, তারপরে বিওর্থ, ড্রিড, এরপরে এনজয়। এনজয় দিয়ে অনেকবার প্রশ্ন আসছে, অনেকবার। উই এনজয় লার্নিং ইংলিশ অনেকবার আসছে। যেমন দেখেন উই এনজয় লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ। তো প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করেন এনজয় ভার্ব থাকার কারণে পরে ভার্ব প্লাস আইএনজি হয়েছে, মানে জেরান্ট হয়েছে। অসংখ্যবার আসছে, আমরা যখন প্রশ্ন সলভ করবো আরো দেখতে পাবো অসংখ্যবার প্রশ্ন আসছে। ফিনিশ দেওয়ার অনেকবার প্রশ্ন আসছে। কনসিডার, ডিসকাস, ডিসকাস। এখানে আর একটা বিষয় মনে রাখবেন, ডিসকাসের পরে প্রিপজিশন অনেকেই আমরা অ্যাবাউট বসাই। কি বসাই? অ্যাবাউট বসাই। এই অ্যাবাউট কিন্তু কখনো প্রিপজিশন হবে না, মানে ডিসকাসের পরে প্রিপজিশন বসবে না। এখান দ্বারা কারেকশনে প্রশ্ন আসে, মানে কারেকশন হিসেবে 4টা প্রশ্ন থাকে, তাহলে ডিসকাসের পরে প্রিপজিশন বসবে না। ডিসলাইক, এরপরে ফিল লাইক। ফিল লাইকটা এই ফিল লাইক দিয়ে বহুমুখী প্রশ্ন ছিল, তাহলে ফিল লাইকের পরে কোনো ভার্ব আসছে, দেখেন ফিল লাইক আসছে, তার মানে পরে ভার্ব আমরা আইএনজি যুক্ত করছে। তাহলে ফিল লাইকটা আবার এখানে কিন্তু লাইকটাকে আবার প্রিপজিশনের হিসাবে দেখবেন যে 35তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে ফিল লাইক দিয়ে। আচ্ছা, তাহলে এই ভার্বগুলোর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে অ্যাভয়েড, বিওর্থ, ডিড, তারপরে এনজয়, মিস, ফিনিশ, কনসিডার, ডিসকাস, ডিসলাইক, তারপরে ফিল লাইক। এই ভার্বগুলোর পরে কোনো ভার্ব আসলে কি হবে? আইএনজি যুক্ত হবে। যারা আপনারা লাইভে আছেন আপনাদেরকে 1 মিনিট ছেড়ে দিলাম, ভার্বগুলো 2বার পড়বেন, পড়ে ডান লেখেন। এই ভার্বগুলো আপনারা 2বার পড়েন, পড়ে ডান লেখেন। এই ভার্বগুলোর পরে কোনো ভার্ব আসলে আইএনজি যুক্ত হবে। শুধু আপনারা ভার্বগুলো এইভাবে পড়েন যে অ্যাভয়েড, বিওর্থ, ডিড, এনজয়, মিস, ফিনিশ, কনসিডার, ডিসকাস, ডিসলাইক, তারপরে ফিল লাইক। এই ভার্বগুলো আপনারা 1 মিনিটে 2বার 3বার পড়েন, পড়ে ডান লেখেন, পড়ে আপনারা ডান লেখেন। আসলে আমরা তো পড়ি না, এত সুন্দর আমরা ক্লাস নেই, শ্রম দেই আপনাদের জন্য, আপনারা তো খাতা কলম নিয়ে খুব কমই আছেন, পড়তে বসেন। আসলে আমরা অলস, আমাদের অলসতা আমাদেরকে খাবে। ওকে, 1 মিনিট আমি আপনাদের ছেড়ে দিলাম। 1 মিনিটে 2বার পড়ে আপনারা করে দেন, ডান লেখেন, প্রত্যেকে ডান লেখেন। জি, থ্যাংক ইউ। সুমা খানম স্যার, বইটার নাম কি যদি বলতেন? হ্যাঁ, বইটার নাম আমি বললাম যে প্রাইমারি শিক্ষক নিয়োগ সহায়িকা। জি, থ্যাংক ইউ। রেজওয়ানা জামান সিমকি, অনেক ভালো বুঝাইছেন স্যার, থ্যাংক ইউ। বইটা সারা দেশেই পাওয়া যাবে ইনশাল্লাহ, বইটা বাজারে নামলে সারা দেশে পাবেন। বইটি বাজারে নামার সাথে আপনারা সারা দেশে পাবেন। হ্যাঁ, যারা অনলাইনে কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে পরে যোগাযোগ করবেন। আমরা বইটা বাজারে নামার সাথেই আমরা ফেসবুকে অ্যানাউন্স করব, গ্রুপে অ্যানাউন্স করব, আপনারা বুঝতে পারবেন। কবে আসবে এটা নির্ধারিত বলা সম্ভব না, তবে আসবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আসবে। কই বাকিরে ডান লেখছেন? পড়া শেষ কিনা? পড়া শেষ হয়েছে? পড়া শেষ করে ডান লেখেন। জি, থ্যাংক ইউ। সিদ্দিক ইসলাম, আশামণি, থ্যাংক ইউ। আচ্ছা, সময় শেষ, এখন পরবর্তীতে আমরা চলে যাই। তাহলে জেরান কোথায় কোথায় বসে আমরা বুঝতে পারলাম। এখানে দেখেন প্রশ্নগুলো এখন আমরা দেখি অ্যাভয়েড আছে, তার মানে কোনো কথা নেই, ভার প্লাস আইএনজি হবে। তাহলে কি উত্তর কি হবে? জেরান্ট হবে।
তারপরে ডু ইউ এনজয়, একটু আগে বললাম এনজয়, এনজয়ের পরে ভার প্লাস আইএনজি হয়েছে, এনজয়ের পরে কি ভার প্লাস আইএনজি হয়েছে, তার মানে কি এটা অবশ্যই জেরান কি হয়েছে, জেরান হিসেবে আসছে, জেরানদের কাজ করছে। ওকে, এরপরে দেখি তারপরের প্রশ্ন আমরা দেখি। এখানে দেখেন বিসিএস এর প্রশ্ন আসছে ফিল, ফিল আসছে, তার মানে কি ফিলের পরে লাইক হবে, কেন লাইক হবে, এখানে গোয়িং আছে, এখানে কি আছে, গোয়িং আছে, জেরান করা হয়েছে, কি করা হয়েছে, জেরান করা হয়েছে। ওকে, তারপরে আবার দেখেন এই যে অ্যাভয়েড আসছে, তার মানে কি সিং হবে, ভার প্লাস বিং সিন হবে, যেহেতু পেসিভ করা আছে তার মানে পেসিভের হওয়ার কারণে এটা বিং সিন হবে। ওকে, আচ্ছা পেসিভ কেন হবে এখানে একটা বোঝেন ভালো করে, যেই ক্রিয়া নিজে, যেই সাবজেক্ট নিজে ক্রিয়া সম্পাদন করতে পারবে না তাকে আমরা পেসিভ করব। ভালো করে বুঝেন, যেই বাক্য মানে যেই সেন্টেন্সের কর্তা সাবজেক্টটি নিজে ক্রিয়া সম্পাদন করতে পারছে না, তাহলে সে ধরনের বাক্যগুলোকে আমরা পেসিভ করব ইনশাআল্লাহ, সে ধরনের বাক্যগুলোকে আমরা পেসিভ করব। জি এমডি আনোয়ার হোসেন, মাশাআল্লাহ খুব চমৎকার, থ্যাংক ইউ ভাইয়া, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে সেই হিসাবে একটু আগে কি বললাম, এখানে দেখেন কি বলা হলো, দা সাবমেরিন ডিপড অন, তাহলে সাবমেরিন তো নিজে কোনো কাজ করতে পারে না, সাবমেরিনকে মানুষ চালায়, আমরা চালাই, তার মানে নিজে করতে পারছে না, অতএব এটা পেসিভ। তাহলে তারপরে কি পরের বাক্যে দেখেন এনজয় আছে, তাহলে এনজয়ের পরে ভার্বের আইএনজি হবে। দেখেন আমি বললাম বিসিএস এ আসছে, বিসিএস এ প্রশ্ন আসছে, কতগুলো প্রশ্ন বিসিএস আছে, বিগত 3টা যে বিসিএস হয়ে গেল 47, 48, 49, এখানে এর প্রশ্ন থেকে কোনো মানে জেরান পার্টিসিপল থেকে প্রশ্ন মিস হয়নি। তাহলে আপকামিং যে পরীক্ষাগুলো আসতেছে, এই যে খাদ্য অধিদপ্তর বলেন, তারপরে আপনি অন্য অন্য যেমন আজকেও অসংখ্য চাকরি পরীক্ষা হয়ে গেল, আগামী সপ্তাহে, এই আগামী নভেম্বরটা কিন্তু মনে রাখবেন চাকরির উৎসব হবে, প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবারে অসংখ্য চাকরির পরীক্ষা হবে, এই জন্য পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবেন, ভালো প্রিপারেশন নেন, সময় নষ্ট করবেন না, কোনোভাবেই সময় নষ্ট করবেন না। আচ্ছা, তাহলে জেরান আপনারা বুঝতে পারছেন না পারেননি, আর একটা জায়গায় জেরান আমি বুঝাবো, তার আগে আমি পার্টিসিপলটা শেষ করে নিই। তাহলে জেরানটা আমরা তুলনা করব, জেরান এবং পার্টিসিপলের একটা তুলনা আছে, তুলনায় আমরা যাব। আচ্ছা, জেরান্ডের ক্ষেত্রে আর একটা বিষয় এখানে না হলে বলেই নেই, সেটা হলো জেরান স্থির অবস্থাকে বুঝাবে। বলেন তো কি বুঝাবে, স্থির অবস্থা, জেরান বুঝাবে স্থির অবস্থা, স্থির অবস্থা, এটা একটা অনেক চমৎকার বিষয়। জেরান সবসময় স্থির অবস্থা বুঝাবে, চলমান অবস্থা বুঝাবে না, জেরান সবসময় স্থির অবস্থাকে বুঝাবে। স্থির মানে কি, যেটা দ্বারা কোনো কাজ বুঝাচ্ছে না, কাজ করা বুঝাচ্ছে না, কিন্তু কাজ বুঝাবে, বুঝাতে পারে, কাজের নাম বুঝাইতে পারে। তাহলে এখানে দেখেন ওয়াকিং, এখানে কিন্তু হাঁটতেছে এরকম না, বরং হাঁটা, বরং কি হাঁটা, হাঁটতেছে এরকম না। তাহলে জেরান স্থির অবস্থা, স্থির অবস্থা বুঝাইলেই কিন্তু জেরান হবে। এখানে দেখেন আমি যদি বলি ইট ইজ রিডিং রুম, ইট ইজ মাই রিডিং রুম, ইট ইজ মাই রিডিং রুম, এখানে রিডিং এর নিচে আন্ডারলাইন দিয়ে যদি বলা হয় রিডিংটা কোন জেরান না পার্টিসিপল, রিডিং কি হবে, জেরান না পার্টিসিপল হবে, এটার বিষয়টা বলেন, এখানে জেরান হবে না পার্টিসিপল হবে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন, ইট ইজ মাই রিডিং রুম, এখানে রিডিংটা কি হবে, জেরান না পার্টিসিপল। এখানে দেখেন তো এটা কি স্থির অবস্থা বুঝাচ্ছে না চলমান অবস্থা বুঝাচ্ছে, যদি স্থির অবস্থা বুঝায় তাহলে সেটা জেরান্ট হবে, আর যদি চলমান অবস্থা বা কাজের মধ্যে থাকে, ক্রিয়ার মধ্যে থাকে, তাহলে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে বা পার্টিসিপল হবে। এখানে রিডিং দ্বারা কিন্তু পড়তেছে এরকম বুঝাচ্ছে না, কি রিডিং দ্বারা কি বুঝাচ্ছে, পড়তেছে এরকম বুঝাচ্ছে না, বরং বলা হলো এটা রিডিং রুম, এটা স্লো, এটা কি স্লিপিং রুম, এটা ড্রয়িং রুম, এটার একটা কোয়ালিটি। তার মানে আরো একটা বিষয় আমরা আপনাদের বলছি, এটা দ্বারা কোনো কাজ বুঝাচ্ছে না, এক নম্বর বিষয়। দ্বিতীয় কথা হলো এইটা দিয়ে যখন এধাসের বাক্য আসবে, আসার পরে আমাদের খেয়াল করতে হবে যদি ক্রিয়া সম্পাদন করতে পারে তাহলে পার্টিসিপল, আর না পারলে জেরান্ট হবে। সেটা কেমন,
রুমটাকে যদি আমরা বাক্যে নেই, এভাবে করি, রুম ইজ রিডিং যদি আমরা করি, দেখেন তো রুম কি রিডিং করতে পারে? রিডিং করার সক্ষমতা আছে? নাই, কখনোই নাই। তাহলে সক্ষমতা না থাকলে সেটা জেরান্ট হয়। তাহলে রুম ইজ রিডিং কখনো হতে পারে না, কিন্তু ম্যান ইজ রিডিং কিন্তু হয়। তাহলে যেটা হবে, যেটা অর্থ পরিপূর্ণ হয়, যেটা দ্বারা বোঝা যাচ্ছে এটা কন্টিনিউয়াসের মতো হবে, তার মানে সেটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর যদি সেটা অর্থ না দেয় তাহলে জেরান্ট হবে। তাহলে এটা আর একটু আমি পরের দিকে আরো আলোচনা করব। আমরা পার্টিসিপলে আগে যাই। পার্টিসিপলে আমরা আগেই পার্টিসিপলের বিষয়টা আমরা খেয়াল করি। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপলও কিন্তু তিনটে রূপ আছে, ভালো করে বুঝেন। পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আমরা এটাকে ক্লাসিফিকেশন নিয়ে আগেই, তার আগে একটা কথা মনে রাখি, কোনো ভার আপনারা লিখতে পারেন, কোনো ভার, সেই ভারটা দেখতে কেমন? সে কোনো ভার যদি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, ভালো করে বুঝেন। এই জায়গায় এসে কিন্তু আমরা মূল বিষয়টা শিখবো, যেখানে আমাদের কনফিউশন হয়। কোনো ভার যদি কোনো বাক্যে আসে, এ আসার পরে যদি নাউন প্রোনাউনকে বর্ণনা করে বা নাউন প্রোনাউনের অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে সেটা হবে পার্টিসিপল। আবার বলছি, কোনো ভার্ব, সেই ভার্বটা দেখতে কখনো আইএনজি হতে পারে, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, কখনো হেভিং প্লাস পিপি হতে পারে। এই তিন প্রকার ভার্ব এসে যদি নাউন প্রোনাউনকে বর্ণনা করে অথবা অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে কিন্তু সেটা পার্টিসিপল হবে। এই পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়। এটাকে কি বলা হয়? ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়। কেন? কারণ এটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, সেই হিসেবে এটাকে আবার ডাবল পার্টস অফ স্পিচও বলা হয়। কি বলা হয়? এটাকে ডাবল পার্টস অফ স্পিচও বলা হয়। আচ্ছা, আপনারা কি পড়তেছেন, বুঝতেছেন? আমি কিন্তু আপনাদের দেখতেছি, আপনারা মনে হয় লাইভ অন করে ঘুমাচ্ছেন না। একটু কথা বলেন, পড়া বুঝতেছেন? আমি যে বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা, পারতেছেন কিনা? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলে আমি কিন্তু, আমাদের এখন আলোচনা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপলের প্রকারগুলো। তাহলে কোন ভার্ব, সেই ভার্বটা দেখতে কেমন? কখনো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস কি বললাম? আইএনজি। তারপরে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে কোনটা? এরপরে হচ্ছে হেভিং প্লাস পিপি। এই হেভিং প্লাস পিপি, এই তিনটা জিনিস যদি বাক্যে আসলো এবং নাউন প্রোনাউনকে বর্ণনা করলো বা অ্যাডজেক্টিভের কাজ করলো, কিসের কাজ করলো? অ্যাডজেক্টিভের কাজ করলো, তখন সেটা হবে পার্টিসিপল। তখন কি হবে? পার্টিসিপল। পার্টিসিপলটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, এই জন্য এটাকে কি বলা হয়? ভার্বাল অ্যাডজেক্টিভ। আবার অন্যদিকে এটাকে কি বলা হয়? ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। এটাকে কি বলা হয়? ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। আচ্ছা, তাহলে দেখেন, ভার্ব প্লাস আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন? ভার্ব প্লাস আইএনজি। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন? ভার্ব প্লাস আইএনজি। এরপরে দেখেন, কোন ভার্বের পিপি, পিপি মানে কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। এবং হেভিং প্লাস পিপি যদি আসে, হেভিং প্লাস পিপি আসে, তাহলে সেটা পারফেক্ট পার্টিসিপল হবে। হেভিং প্লাস পিপি, পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম যখন আসবে, তখন সেটা হবে পারফেক্ট পার্টিসিপল। কি হবে? পারফেক্ট পার্টিসিপল। ওকে। আচ্ছা, তাহলে পার্টিসিপলের প্রকার হচ্ছে তিনটা। কাজ করবে নাউন অ্যাডজেক্টিভের, কাজ করবে কার? অ্যাডজেক্টিভের। তারপরে ফাংশন করবে কার? ফরমেশনটা কার? ফরমেশনটা হচ্ছে ভার্বের, ফাংশন হচ্ছে অ্যাডজেক্টিভের। ফাংশন কার? অ্যাডজেক্টিভের। ওকে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে ওই আগের কথাটাই, এখানে কোনো ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি হবে। ভার্ব প্লাস আইএনজি যখন হবে, তখন সেটা কি হবে? তখন কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেটা কি হবে? কি হবে? পারফেক্ট পার্টিসিপল, মানে পাস্ট পার্টিসিপল হবে। হ্যাঁ, কি হবে? পাস্ট পার্টিসিপল। এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, যদি ব্যক্তি বুঝায়, যদি ব্যক্তি বা পার্সনকে বোঝায়, তাহলে পাস্ট পার্টিসিপল হবে। আর বস্তুকে বুঝালে প্রেজেন্ট পার্টিসিপল হবে। সেটা কেমন আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা,
তারপরে পারফেক্ট পার্টিসিপল কেমন, হ্যাভিং প্লাস পিপি হলে পারফেক্ট পার্টিসিপল হবে। আর পার্টিসিপল ফ্রেজ মানে ভার প্লাস আইএনজি হবে প্লাস ফ্রেজ হবে। কি হবে, ফ্রেজ হবে, মানে যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাই হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, এখন আমরা एग्जांपल দেখি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার প্লাস আইএনজি কার কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে। ভালো করে বুঝেন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সলভ করব, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা সলভ করব। প্রথম কথা কি বললাম, প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি। তাহলে কাজ করবে কার, অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভের কাজ কি, কাজ হবে অ্যাডজেক্টিভের, কাজ হবে কার, অ্যাডজেক্টিভের। কি বললাম, কাজ হবে অ্যাডজেক্টিভের, কাজ করবে অ্যাডজেক্টিভের। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি বলেন তো, অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে বাক্যে নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে। তাহলে যখন নাউন প্রোনাউনকে বর্ণনা করলো এবং সেই ওয়ার্ডটি ভার প্লাস আইএনজি হলো, তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে একটা বিষয় মনে রাখেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে চলমান অবস্থা বুঝাবে। কি বললাম, চলমান অবস্থা, চলমান বুঝাবে। চলমান, স্থির অবস্থা হলে জেরান্ড হয়, কিন্তু চলমান অবস্থা বুঝালে প্রেজেন্ট পার্টিসিপল হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। চলমান অবস্থা, প্রেজেন্ট পার্টিসিপল হলে কি বুঝাবে, চলমান অবস্থা বুঝাবে। এটা বাক্যের অর্থ অন্ত অর্থ প্রকাশ করবে। কেমন অর্থ প্রকাশ করবে, অন্ত, চলন্ত, ফুটন্ত, গড়ন্ত, পরন্ত, এরকম যদি অর্থ দেয় তাহলে সেগুলো কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হবে। এবং সাথে সাথে কি বুঝাবে, চলমান অবস্থা বুঝাবে। কি বুঝাবে, চলমান অবস্থা। আপনারা বুঝতেছেন কি না, আপনারা কি বুঝতেছেন? জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা एग्जांपल দেখি। এখানে বলা হলো আর রোলিং স্টোন গ্যাদার স্নোবলস। এখানে দেখেন রোলিং স্টোন, তাহলে ওই স্টোন মানে কি, স্টোনটা হচ্ছে নাউন। রোলিং স্টোন, স্টোনটা কেমন, পাথরটা কেমন, গড়তেছে, চলমান অবস্থায় আছে, চলন্ত পাথর, চলতেছে, যে পাথর চলতেছে, গড়তেছে, এরকম পাথরকে বুঝাইছে। তো তার মানে কি, ভার প্লাস আইএনজি হইছে প্লাস এই নাউনকে বর্ণনা করলো, এবং সাথে সাথে বাংলা অর্থের দিকে যদি আমরা যাই, চলন্ত অবস্থা বুঝাচ্ছে, চলমান অবস্থা বুঝাচ্ছে, ক্রিয়ার মধ্যে থাকা বুঝাচ্ছে। ক্রিয়ার মধ্যে থাকার বোঝানোর কারণে এটা কি হবে, পার্টিসিপল হবে। কিন্তু এই প্রশ্নটা নিয়ে, এই প্রশ্নটা যেমন পরীক্ষায় বেশি বেশি আসছে, দেখেন কতবার আসছে, 11তম বিসিএস প্রাইমারি সহকারী শিক্ষক 19 সালে, 18 সালে, 16 সালে, 13 সালে। দেখেন প্রাইমারিতে কতবার আসছে, বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে, এবং অন্যান্য চাকরির প্রশ্ন আসছে। অনেক আসছিল, আমরা অতগুলো দেই নেই, শুধু বুঝিয়ে দিছি এটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্ব। ওকে, তাহলে এই প্রশ্ন নিয়ে একটু বিষয় আছে। তো আসলে এটা হিসেব অনুযায়ী হওয়ার কথা প্রেজেন্ট পার্টিসিপল। এখন অপশনে অ্যাডজেক্টিভও আছে, হিসেব অনুযায়ী কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল হওয়ার কথা, কিন্তু অপশনে প্রেজেন্ট পার্টিসিপল নেই। তো এই প্রশ্ন নিয়ে আসলে এটা পার্টিসিপল হওয়ার কথা বা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু বিভিন্ন বইগুলোতে বিভিন্ন রাইটাররা অনেকেই, কেউ এটা বলছে অ্যাডজেক্টিভ, কেউ বলছে প্রেজেন্ট পার্টিসিপল, কেউ অ্যাডজেক্টিভ বলছে, কেউ বলছে প্রেজেন্ট পার্টিসিপল। তো আপনারা এই প্রশ্নের উত্তর অ্যাডজেক্টিভ দিবেন, এই প্রশ্নের উত্তর কি দিবেন, অ্যাডজেক্টিভ দিবেন। ওকে, আবার দেখেন, আ সুইমিং স্নেক, আ সুইমিং স্নেক বিট হিম ইন দা লেগ। দেখেন এখানে সুইমিং স্নেক, স্নেক মানে কি বলেন তো, স্নেক মানে কি, সাপ। তার মানে কি, সাপটা কি করতেছে, সুইম করতেছে। সুইমিং স্নেক, যেই সুইমিং মানে স্নেকটা সুইম করতেছে, এরকম একটা সাপ তাকে তার পায়ে কামড় দিল। তো তার মানে হলো ভার প্লাস আইএনজি হয়ে নাউনকে বর্ণনা করলো। তারপরে দেখেন ফ্লাইং বার্ড, দেখেন তো চলমান অবস্থা বুঝেছে কিনা, ফ্লাইং বার্ড, বার্ডটা কেমন, ফ্লাই করতেছে, উড়ান্ত পাখি। কি পাখি, উড়ান্ত। তাহলে চলমান অবস্থা বুঝানো মানেই প্রেজেন্ট পার্টিসিপল। কি, প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দেখেন ব্লোমিং রোজ, তার মানে কি, ফুটান্ত গোলাপ, ফুটান্ত গোলাপ। তাহলে এখানে নাউনকে বর্ণনা করলো, ভার প্লাস আইএনজি হয়েছে এবং নাউনকে বর্ণনা করছে। তাহলে ভার প্লাস আইএনজি হবে এবং নাউনকে বর্ণনা করবে, নাউন সম্পর্কে তথ্য দেবে, অর্থ কি দেবে, চলন্ত, অন্ত, চলমান অবস্থা বুঝাবে। তার মানে সেটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল আরো एग्जांपल দেখেন, এখানে এগুলো সব প্রেজেন্ট পার্টিসিপল।
আপনি দেখলেই অ্যান্সার করতে পারবেন ইজিলি, দেখলেই বুঝতে পারবেন। এখানে লুক এট দা ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখির দিকে তাকাও, তাহলে বার্ডটা নাউন, তাহলে নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজি হয়ে কার কাজ করলো? অ্যাডজেক্টিভের কাজ করলো। কাজ করলো কার? অ্যাডজেক্টিভের। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল হলো। কি হলো? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক এভাবে সব প্রশ্নের উত্তর আমরা এক আনসারে করতে পারবো, এক বাক্যে করতে পারবো। দেখেন এখানে 42তম বিসিএস আসছে, এটা হলো 47 বিসিএস আসছে। হ্যাঁ, এরপরে দেখেন 28তম বিসিএস আসছে। তার মানে জেনারেল পার্টিসিপলটা কত বড় গুরুত্বপূর্ণ এই বিসিএস এর ক্ষেত্রে। তাহলে বিসিএস এ যেটা গুরুত্বপূর্ণ সেটা অন্য চাকরির ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে এই মোটামুটি আলোচনা। তবে আর একটা বিষয়, প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান নিয়ে আমি একটা কথা বলবো। এখানেই দেখেন, এখানে খেয়াল করেন, একটু আগে আমি দুটো বাক্য লিখছিলাম। দেখেন আমি একটা লিখলাম যে, হ্যাঁ আগের বাক্যটাই আমি লিখলাম, ইট ইজ মাই রিডিং রুম। ইট ইজ মাই রিডিং রুম। আর একটা আমি লিখলাম, আই স এ রিডিং ম্যান। আই স আ রিডিং ম্যান। এখানেও রিডিং এর নিচে আন্ডারলাইন দিলাম, এইখানেও রিডিং এর নিচে আন্ডারলাইন দিলাম। এখন আপনারা লেখেন তো কোনটা জেরান আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা একটু কমেন্টসে উত্তর করেন তো, প্রত্যেকেই কমেন্টসে উত্তর দিবেন। হ্যাঁ 24 নম্বরে সাদিক ভাই, 24 বলতে ওই যে প্রেজেন্ট পার্টিসিপল রোলিং স্টোন। এটা আসলে পার্টিসিপল যদি অপশনে না থাকে তাহলে তো অ্যাডজেক্টিভ হবেই, কিন্তু ওই প্রশ্নের উত্তর ম্যাক্সিমামরাই যে ওটাকে অ্যাডজেক্টিভ উত্তর করছে। তবে আমার থিঙ্কিং এ ওটা আসলে পার্টিসিপল হয়, কিন্তু আপনারা উত্তর ওটা অ্যাডজেক্টিভেই দিবেন। আচ্ছা এই দুটো প্রশ্নে আপনারা কমেন্টস করেন, কমেন্টসে লিখবেন কোনটা কি উত্তর হবে। ইট ইজ মাই রিডিং রুম, এখানে রিডিংটা কোন জেরান না পার্টিসিপল, আবার আই স এ রিডিং ম্যান, এটা জেরান না পার্টিসিপল, এটা জেরান না পার্টিসিপল। এই জায়গাতেই আমাদের গ্যাপ। তে জেরানটাও যেমন ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক সেম ভাবে প্রেজেন্ট পার্টিসিপলও ভার্ব প্লাস আইএনজি হয়। এখন প্রশ্ন হলো জেরান কোনটি, প্রেজেন্ট পার্টিসিপল কোনটি। ওকে, এখানে আনসার করেন, কমেন্টস করেন তাড়াতাড়ি, ঝটপট সময় নষ্ট না করে ঝটপট উত্তর করেন, ঝটপট লেখেন, উত্তর করেন, কমেন্টসে লিখে দেন, কমেন্টস করেন, লিখে দেন বুঝলেন কিনা। এই দুটো যদি বুঝতে পারেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। ইট ইজ মাই রিডিং রুম আর একটা হচ্ছে আই স আ রিডিং ম্যান। ইট ইজ মাই রিডিং রুম আর একটা কি, আই স আ রিডিং ম্যান। ইট ইজ মাই রিডিং রুম আর একটা কি, আই স আ রিডিং ম্যান। এই দুটোর উত্তর যদি বুঝতে পারেন, করতে পারেন, তাহলে জেরান এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। কি আপনাদের রিপ্লাই নেন কেন, কথা বলেন না কেন? দেখেন খেয়াল করেন, আমি বলতেছি ইট ইজ মাই রিডিং রুম। আপনাদের বলছিলাম জিরান সবসময় স্থির অবস্থা বুঝাবে। কি বুঝাবে? স্থির অবস্থা। জিরান বুঝাবে স্থির অবস্থা। জিরান কি বুঝাবে? স্থির অবস্থাকে বুঝাবে। জিরান বুঝাবে স্থির অবস্থাকে। জিরান বুঝাবে স্থির অবস্থাকে। তাহলে দেখেন জেরান বুঝাবে স্থির অবস্থা, আর পার্টিসিপল দেখেন চলমান অবস্থা, চলমান। জেরান হলো স্থির অবস্থা। ইট ইজ মাই রিডিং রুম, এটা আমার পড়ার রুম। আবার আমি অন্যভাবে আপনাদের বলছিলাম, রুমটার সাথে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করার চেষ্টা করেন। রুম ইজ রিডিং কখনো হয় না, রুম কিন্তু পড়ে না। রুম কি করে না? পড়ে না। রুম ইজ রিডিং কখনো হয় না, পড়ে না। রুম ইজ রিডিং হতে পারে না, কিন্তু রুম ইজ রিডিং কি হতে পারে না? হতে পারে না। কিন্তু খেয়াল করেন
ম্যান ইজ রিডিং হয় কিনা বলেন তো? মানুষ পড়তেছে, আই স আ রিডিং ম্যান, আমি একটা পড়ন্ত মানুষকে দেখলাম। পড়তেছে যেরকম, তার মানে কি ক্রিয়ার মধ্যে আছে, কাজের মধ্যে আছে। তাহলে কাজের মধ্যে থাকলেই প্রেজেন্ট পার্টিসিপল হবে। আই স আ রিডিং ম্যান, ম্যান ইজ রিডিং কিন্তু হয়, কিন্তু রুম ইজ রিডিং কখনো হতে পারে না। ঠিক সেম ভাবে যদি আমি বলি স্লিপিং পিল এবং স্লিপিং ডগ, স্লিপিং পিল ঘুমের বড়ি, এটা হচ্ছে ঘুমের ট্যাবলেট, ঘুমের বড়ি, স্লিপিং পিল, পিল ইজ স্লিপিং কখনো হয় না, বড়ি ঘুমায়, ঘুমায় না, কিন্তু ম্যান ইজ স্লিপিং হয়। হ্যাঁ, স্লিপিং ডগ যদি বলি তার মানে কি ডগ ইজ স্লিপিং, রাইট। আবার সেম ভাবে যদি আমি আপনাদের বলি সুইমিং পুল এবং সুইমিং গার্ল, বলেন কোনটা জেরান কোনটা প্রেজেন্ট পার্টিসিপল? সুইমিং পুল এবং সুইমিং গার্ল। তাহলে সুইমিং গার্ল কি হবে? সুইমিং গার্ল এবং সুইমিং পুল। সুইমিং পুল দেখেন, পুল ইজ সুইমিং কখনো হতে পারে না। পুল কি সুইম করে? করে না, বরং গার্ল ইজ সুইমিং হতে পারে। তাহলে গার্ল ইজ সুইমিং হওয়ার সক্ষমতা আছে, কিন্তু পুল ইজ সুইমিং কখনো হতে পারে না। যেটা পারে না, যেটা অর্থ দেবে না, স্থির জিনিস বুঝাবে, কম্পাউন্ড নাউন হবে, সেটা হবে জেরান। আর যেটা চলমান অবস্থা বুঝাবে, কাজের মধ্যে থাকবে, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, সাডেনলি অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল হয়। কি বললাম? অ্যাডভার্বের পরে কিন্তু হবে প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডভার্বের পরে কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল। সাডেনলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পরে ব্যবহার হওয়ার কারণে এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। আচ্ছা, হওয়া বুঝালে কিন্তু ভার্ব মানে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বিং হেল্পড। তো এখানে দেখেন 46 বিসিএস একটা প্রশ্ন আসছে, 46তম বিসিএস একটা প্রশ্ন আসছে, ড্যাশ হি লে অন দ্য গ্রান্ড গ্রোয়িং। তো এখানে বলা হলো বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, হওয়া বুঝালে কিন্তু বি ভার্ব বসে, আর থাকা বুঝালে হচ্ছে হ্যাভ ভার্ব বসে। তো এখানে মানে ইনজুর হয়ে এরকম কিন্তু অর্থ দিচ্ছে, তার মানে কি বিং ইনজুর্ড, বিং হেল্প। তো এখানে ইনজুর দেওয়া আছে বাট বিং দেওয়া নেই, এজন্য কিন্তু এই বাক্যের সঠিক উত্তর নেই। আবার হেভিং ইনজুর্ড না, এখানে হওয়া যেহেতু থাকা বুঝাচ্ছে না, তো এখানে বি দেওয়া আছে বাট ইনজুর্ড দেওয়া আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। যদি এরকম থাকতো বিং ইনজুর্ড, তাহলে বাক্যের সঠিক উত্তর থাকতো। এখানে এই বাক্যের কোনো সঠিক উত্তর নেই। আচ্ছা, এখানে আরো একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদের বলছিলাম যে বি ভার্বের পরে যদি কোনো আইএনজি যুক্ত শব্দ আসে এবং কাজের নাম বোঝায়, অর্থাৎ কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্টটা যদি কাজের নাম বোঝায় তাহলে সেটা জেরান্ট হয়, আর কাজের নাম না বুঝালে প্রেজেন্ট পার্টিসিপল হয়। এখানে খেয়াল করেন, এডুকেশন ইজ ইনলাইটেনিং, এখানে ইজ ইনলাইটেনিং এবং এডুকেশন সেম জিনিস, তার মানে এই ইনলাইটেনিং শব্দটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টটা এইটা কিন্তু কোনো কাজের নাম বুঝায় নাই, কাজের নাম না বুঝানোর কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে। কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখেন 37তম বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার আসছে। তাহলে এখানে একটা কথা কি, যদি কোনো বি ভার্বের পরে আইএনজি যুক্ত শব্দ আসে, তাহলে বি ভার্ব কেমন? এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে যদি কোনো আইএনজি যুক্ত শব্দ আসে এবং কাজের নাম বোঝায় তাহলে জেরান্ড হয়, আর কাজের নাম না বুঝালে প্রেজেন্ট পার্টিসিপল হয়। অপশনে জেরান্ডের ক্ষেত্রে যদি আমরা অপশনে কি পাই? কমপ্লিমেন্ট পাই, তাহলে উত্তর আমরা কমপ্লিমেন্ট দেব। তাহলে এখানে দেখেন, যা এডুকেশন তাই কিন্তু ইনলাইটেনিং, যেহেতু দুটো জিনিস একই, তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর এটা দ্বারা কোনো কাজের নাম বুঝাচ্ছে না, অর্থাৎ শিক্ষায় আলো, শিক্ষা কি? আলো স্বরূপ, এরকম বুঝাচ্ছে, তার মানে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল মানেই কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি পান বাক্যে, তাহলে সেটা পাস্ট পার্টিসিপল হিসেবে পাবেন। সেটা কেমন আবার দেখাচ্ছি, সেটা হলো
সেটা দেখেন, আমি যদি এখানে আপনাদের বলি যে ইট ইজ মাই রিটেন বুক, কোন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে এবং নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে, তাহলে সেটা কিন্তু কি হবে, পাস্ট পার্টিসিপল। তাহলে দেখেন এইটা হচ্ছে রিটেন শব্দটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে কোন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার আরেকটা বিষয় মনে রাখবেন যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসে, অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখানে আরো সহজভাবে যদি আমরা বলি যে প্যাড এবং নাউনের মাঝে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো সেক্ষেত্রে কোনো ভার্ব যদি আসে, সে ভার্বটা কি করতে হবে, আমাদেরকে পার্টিসিপল করতে হবে। কি করতে হবে, পার্টিসিপল, হয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল, না হলে পাস্ট পার্টিসিপল, না হলে পারফেক্ট পার্টিসিপল। কিন্তু এখানে মানে পাস্ট পার্টিসিপল হিসেবে বসছে এবং সেটা অবশ্যই উত্তর হবে পাস্ট পার্টিসিপল। তাহলে লস আর লস, এখানে একটা বিষয় খেয়াল করেন, এখান থেকে প্রশ্ন প্রায় আসে, সেইটা কেমন, LOAC, তারপরে LOSS, এরপরে কি LOST। দেখেন, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই যে হচ্ছে লস, এটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস্ট, আর LOSS যদি থাকে এটা হচ্ছে নাউন। এটা কি, লস, আমরা বলি না লস, তার মানে এটা হবে নাউন। তাহলে এখানে দেখেন আর লস্ট অপরচুনিটি, তাহলে অপরচুনিটি শব্দটা নাউন, তাহলে নাউনের পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসছে, তার মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, ঠিক সেম ভাবে এখানে সবগুলোই আপনারা পাবেন যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেগুলো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে, নাউন বা প্রোনাউন সম্পর্কে কথা বলবে, সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। আর পারফেক্ট পার্টিসিপল শুধু একটা এক্সাম্পল হিসেবে পরীক্ষায় দেখা যায় যে এখানে হেভিং ফিনিশড, দেখেন এটা আন্ডারলাইন থাকে, হেভিং ফিনিশড, তাহলে হেভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেখেন হেভিং প্লাস পিপি আসছে এখানে, এসে এই দা কলকে বর্ণনা করলো, নাউনকে বর্ণনা করলো, তার মানে নাউন প্রোনাউনকে হেভিং প্লাস পিপি এসে বর্ণনা করলে সেটা হবে পারফেক্ট পার্টিসিপল। তো এই হলো বিষয়। তবে আপনাদের জন্য আরেকটা আমি কোশ্চেন শুধু অ্যানালাইসিস করে করতেছে, সেটা হলো, দেখেন খেয়াল করেন, আমি এখানে দুটো বাক্য যদি আবার লিখি, সেটা হলো লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ আই গট আ জব, লার্নিং ইংলিশ আই গট আ জব, এখানে লার্নিং এর নিচে আন্ডারলাইন দেওয়া হলো। আবার যদি আমি আপনাদের বলি লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ফর জব, তো প্রিয় শিক্ষার্থী এখানেও দেখেন লার্নিং, আবার উপরের বাক্যেও লার্নিং, লার্নিং ইংলিশ আই গট আ জব, আবার বলা হলো লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর জব। কোনটা জেরান এবং কোনটা প্রেজেন্ট পার্টিসিপল আপনারা একটু কমেন্টসে জানিয়ে দেন, কোনটি জেরান এবং প্রেজেন্ট পার্টিসিপল একটু কাইন্ডলি আপনারা উত্তর দেন। এই দুটো যদি বুঝতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জেরান পার্টিসিপল নিয়ে আর কখনো সমস্যা থাকবে না। তো এই দুটো বুঝেন, একটা বুঝতে হবে, আমি অ্যানালাইসিস করব, আমি বুঝাবো, তার আগে আপনারা একটু বোঝানোর, একটু আনসার করার চেষ্টা করেন, এই দুটো করেন, ইনশাল্লাহ এই দুটো যদি করতে পারেন তাহলে জেরান এবং পার্টিসিপল নিয়ে জীবনে আর কোনো সমস্যা থাকবে না। দেখেন তো, দেখেন 30 সেকেন্ড সময় 30 সেকেন্ড, এই দুটোর উত্তর করতে পারেন কিনা। লার্নিং ইংলিশ আই গট আ জব, আর একটা আছে লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর জব। আচ্ছা, আমি বুঝেছি, আপনার খেয়াল করেন, লার্নিং ইংলিশ আই গট আ জব, ইংরেজি শিখে আমি কাজ করলাম, ইংরেজি শিখে আমি জব পেলাম। তো ইংরেজি শিখেই লার্নিং শব্দটাতে দেখেন তো ক্রিয়া সম্পাদন হয়েছে কিনা, কাজ করা বুঝাইছে কিনা। তাহলে এটা দ্বারা যেহেতু কাজ করা বুঝাইছে, কাজ করা বুঝাচ্ছে, কাজ করে আপনি কিন্তু পাইছেন, তার মানে এটা গতি ছিল, এটার মধ্যে কাজের মধ্যে ছিল, এটা ক্রিয়ার মধ্যে ছিল, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট
পার্টিসিপল হিসেবে থাকবে। আর পরেরটা দেখেন লার্নিং ইংলিশ ইজ, এখানে ইজ যেহেতু ভার্ব আছে তার মানে মূল ভার্বের সাবজেক্ট হিসেবে লার্নিং ইংলিশ বসছে, তাহলে মূল ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে লার্নিং ইংলিশ বসছে, তার মানে এখানে লার্নিংটা হচ্ছে জেরান। এটা তারা কিন্তু কোনো কাজ করানো বুঝাচ্ছে না, বরং একটা কাজ বুঝাচ্ছে যে এটা হলো কাজ, তুমি করলে করো, না করলে নেই, কিন্তু যদি করো তাহলে জব পাবা, এরকম বিষয়। যদি করো তাহলে কাজ করলে তখন পার্টিসিপলে চলে যাবে। আর যখন এটার গুরুত্ব বোঝানো হয়েছে যে এটা ভালো এটা খারাপ, কিন্তু যখন আমরা এভাবে বুঝাবো ভালো খারাপ বিষয়ে বা স্বাভাবিকভাবে থাকবে, স্থির অবস্থা বুঝাবে, তাহলে কি হবে, জেরান্ট হবে। আর যদি দেখেন এটা দ্বারা চলমান অবস্থা বুঝাবে, কাজ করানো বুঝাবে, তাহলে কি হবে, পার্টিসিপল হবে। এখানে আরো একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো জেরান কিন্তু আ অর্থ দেয় বাক্যে। কি অর্থ দেয়, আ। দেখেন তো এটা দ্বারা কি বুঝেছে, লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা, আ অর্থ আসছে কিনা বাক্যে, ইংরেজি শেখা আ অর্থ বুঝাইছে, তাহলে আ অর্থ বোঝানোর কারণে এটা হচ্ছে জেরান। আর আর পার্টিসিপল কি বোঝায়, একটু আগে আমি বলছিলাম যে অন্ত অর্থ দিতে পারে, অন্ত অর্থ যদি দেয় তাহলে পার্টিসিপল হয়, অথবা অন্ত না বুঝে অনেক সময় এ অর্থ দিতে পারে, অথবা একার অর্থ এ অর্থ যদি দেয় তখনও পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন এখানে দেখেন লার্নিং ইংলিশ আই গট এ জব, ইংরেজি শিখে, এ এ এ বুঝেছে শিখে, শেখা না, এটাতে বলা হলো শেখা, তার মানে শিখা। আর একটাতে এটাতে বলা হলো শিখে, তার মানে কাজ করছে, কাজ করা বুঝাইছে, তাহলে কাজ করে কিন্তু আপনি জব পেয়েছেন, তার মানে এটা ক্রিয়া সম্পাদন হয়েছে, অর্থাৎ ক্রিয়া সম্পাদন হলে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে, যেহেতু ভার্ব প্লাস আইএনজি এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর যেহেতু এটা তারা কাজ করা বুঝাইছে না, বরং স্থির অবস্থা বুঝাইছে, এটা কি হবে, এটা কি হবে তখন জেরান্ট হবে। স্থির অবস্থা বুঝাইলে জেরান্ট, আর চলমান অবস্থা ক্রিয়া সম্পাদনের মধ্যে থাকলে, অন্ত অর্থ প্রকাশ করলে, এ অর্থ প্রকাশ করলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের মোটামুটি জেরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের ক্লাস। এরপর থেকে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা এই রুলস গুলো যেভাবে আমি পড়াইলাম আপনারা শুধু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন, প্রশ্নগুলো সলভ করবেন, যে কোনো বই থেকে পড়বেন, আমাদের বইটা যখন বাজারে চলে আসবে বইটা থেকে প্র্যাকটিস করবেন, এক্সাম দিবেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। ইংরেজি নিয়ে আপনাদের যত সমস্যা আসে আপনারা, আমি যদি ধারাবাহিকভাবে আপনাদের এভাবে ক্লাস নেই সব বিষয়ের উপরে, ইনশাল্লাহ ফ্রিতে, এই হাজার হাজার টাকা আপনাকে আর খরচ করতে হবে না, আপনি আমাদের সাথে থাকেন, ভালোভাবে শিখতে পারবেন, আমরা যতটুকু জানি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।